চৌরাস্তার মোড়ে কপালে আড়াআড়িভাবে হাত রেখে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। গায়ে সাদামাটা শাড়ি, লম্বা চুলে বেনুনি করা। শ্যামবর্ণের মেয়েটির কপাল কুঁচকে আছে হালকা বিরক্তিতে। সেই 12টায় টিউশনি শেষ হয়েছে। তার এখন প্রায় 12:30। এই আধা ঘন্টা যাবতও দাঁড়িয়ে থেকেও কোনো রিকশার দেখা মিলছে না তার উপর মাথার উপর উত্তপ্ত সূর্য। মেয়েটির নাম রাদিয়ানা আহমেদ রোজা। সবাই রোজা নামই ডাকে। কখনো শান্ত তো কখনো চঞ্চল। বৈশাখ মাসের কাল বৈশাখীর মতো হুটহাটি মেজাজ পরিবর্তন হয় তার। রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্তি যখন তুঙ্গে, ঠিক তখনই পাশ থেকে একটা ছেলে গম্ভীর স্বরে বলে উঠল, এক্সকিউজ মি ম্যাম, আপনার কাছে কি সেলফোন হবে? ছেলেটির কথায় ফিরে তাকালো রোজা। বিরক্তির সাথে চোখে মুখে ফুটে উঠল অপরিসীম কৌতূহল। সুঠাম দেহি ছেলেটির মাথায় ক্যাপ, চোখে ব্ল্যাক সানগ্লাস, গায়ে জড়ানো ব্লু জ্যাকেট। ছেলেটি ক্রমাগত চারপাশে চোখ বোলাচ্ছে, যেন নিজেকে কারো চোখের আড়ালে রাখতে চাইছে সে। তাকে দেখে রোজার প্রথম যে কথাটি মনে হলো তা হচ্ছে, ছেলেটি কোনো সন্ত্রাসী নয় তো? রোজার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে এলো মুহূর্তেই। অর্ধেক ঢাকা মুখটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রোজার মনে হলো ছেলেটিকে সে চেনে, কোথাও একটা দেখেছে সে, কিন্তু কোথায়? আচ্ছা, এই ছেলেটা কোনো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল নয় তো, যাদের ছবি প্রতিবেলার খবরের প্রধান খাবার হয়ে থাকে? জার্নালিস্ট বাবার মেয়ে রোজা, সেই হিসাবে কোনো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে পরিচিত মনে হওয়া অবশ্যই দোষের কিছু না। নিজের অজান্তেই ভ্রু কুঁচকে এলো রোজার। তার মাথায় ঘুরছে অদ্ভুত সব প্রশ্ন। আচ্ছা, ক্রিমিনালরা কি এত হ্যান্ডসাম হয়? হতেও পারে। আজকালকার যুগে গ্যাংস্টাররাও সেই রকমই ফ্যাশনেবল হয়। সন্ত্রাসী বা ক্রিমিনাল বলে তাদের হ্যান্ডসাম বা ড্যাশিং হওয়া যাবে না এমন তো কোনো কথা নেই। না, এমনটা ভাবা ঘোর অন্যায় হয়েছে রোজার, ভয়ানক অন্যায়। কিন্তু একটা গ্যাংস্টার তার কাছে সেলফোন চাইবে কেন? গ্যাংস্টারদের তো অনেক টাকা থাকার কথা। অদ্ভুত। রোজাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি ভরা কণ্ঠে আবারও বলে উঠল ছেলেটি, ম্যাম, হবে কি একটা সেলফোন? আই প্যাটলি নিউ ফোন জাস্ট ফর 5 মিনিটস। ছেলেটার কথায় আবারও অবাক হলো রোজা। কি অদ্ভুত একটা ব্যাপার। ছেলেটার কণ্ঠটাও এমন কেমন একটা পরিচিত লাগছে তার, যেন প্রায়ই শুনে এই কণ্ঠ। অনেক সময় সকাল, দুপুর, রাত, প্রতিবেলা। আবারও ভ্রু কুঁচকে এলো রোজার। ছেলেটির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেই চমকে উঠল সে। চট করে রাস্তার ওপাশের মস্ত বিলবোর্ডের দিকে তাকালো সে। বিলবোর্ডে ম্যাঙ্গো জুস হাতে নায়িকার সাথে রোমান্সরত নায়ক আরিয়ান মৃন্ময়ের ছবি। রোজা বিস্ফোরিত চোখে একবার বিলবোর্ড তো একবার ছেলেটির দিকে তাকাচ্ছে। দুজন নেই সেম। তার মানে রোজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি বিখ্যাত কণ্ঠশিল্পী ও চিত্রশিল্পী আরিয়ান মৃন্ময়। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না সে, যার সাথে দেখা করার জন্য হাজারো মেয়েরা হাহুতাশ করে মরে। সেই আরিয়ান মৃন্ময় নাকি তার কাছে এসে সেলফোন চাচ্ছে, তাও আবার মাঝ রাস্তায়। কি অদ্ভুত। আচ্ছা, এটা রোজার কোনো স্বপ্ন নয় তো, বা কল্পনা? রোদের তাপে বোল্ড হয়ে এসব আজগুবি জিনিস দেখছে না তো? এসব এলোমেলো চিন্তা মাথায় নিয়ে হাত বাড়িয়ে সামনে দাঁড়ানো ছেলেটির কনুয়ের খানিক ওপরে চিমটি বসিয়ে দিল রোজা। সাথে সাথে আহ শব্দ করে অবাক দৃষ্টিতে তাকালো ছেলেটি। হাতের কনুয়ের কাছে বাম হাতের তালু ঘষতে ঘষতে বলে উঠল, লেটেস্ট। রোজা উত্তেজনায় মুখ চেপে ধরল। ও মাই গড, এটা তো সত্যি আরিয়ান মৃন্ময়।
ছেলেটি চারপাশে তাকিয়ে পকেট থেকে মাস্ক বের করে নাক মুখ ঢেকে নিল। আশেপাশের মানুষ থেকে নিজেকে আড়াল করার মতো কত প্রচেষ্টা তার। রোজা এখনও মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছে। তার মাথায় একটা ওয়ার্ডই ঘুরপাক খাচ্ছে বারবার, ইম্পসিবল, ইম্পসিবল। মৃন্ময় এবার কিছু বিরক্তি নিয়েই বলে উঠল, ও হ্যালো ম্যাম, আপনার কাছে কি ফোন আছে? আমি বিপদে পড়েছি, আমাকে একটু হেল্প করুন না প্লিজ। রোজা কিছু একটা ভেবে ব্যাগ থেকে ফোনটা বের করে এগিয়ে দিল। মৃন্ময় ফোনটা একরকম লুফে নিল। একটা নাম্বার ডায়াল করে কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনটা কানে নিল। ওপাশ থেকে রিসিভ হতেই বলে উঠল, সোহেল, আমি মিনময়। তুমি কি আসলেই গাধা? আমার সেলফোনটা সাথে দেওয়ার দায়িত্ব তোমার ছিল। গাড়িতে তেল আছে কি না সেটাও চেক করনি। তোমার কেয়ারলেসের জন্য আমি এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি। ওদিকে ফার্ম হাউসের রুচি ওয়েট করছে। আমার বিয়ে হিসাবে তোমার কি আরও বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল না? আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকলে সাংবাদিকরা কোথা থেকে কি বের করে ফেলবে কে জানে। আর এটা আমার পার্সোনাল ম্যাটার। এটাকে আমি নিউজ বানাতে চাচ্ছি না। তোমাকে আমি 10 মিনিট টাইম দিচ্ছি, গাড়ি পাঠাও, নয়তো তোমার জবের কথা ভুলে যাও। গট ইট, ইডিয়েট। রোজার কানে মৃন্ময়ের কথাগুলো হালকা পাতলা কানে এলো। মনটা খুশিতে ডাকুম টুকুম নাচছে তার। নিশ্চয়ই মৃন্ময়ের সাথে কণ্ঠশিল্পী রুচির চক্কর চলছে, নয়তো ফার্ম হাউসে পার্সোনাল কী কাজ থাকতে পারে। তবু একা একা এই খবরটা বাবাকে দিতে পারলে নিশ্চয়ই বাবা তাকে জার্নালিজম নিয়ে পড়াশোনার জন্য পারমিশন দিয়ে দিবে। ইয়াহু! মৃন্ময় এগিয়ে এসে ফোনটা এগিয়ে দিয়ে পড়ল, থ্যাঙ্কস ম্যাম। রোজা দাঁত কেলিয়ে একটা হাসি দিয়ে উল্টো বটে হাঁটা দিল। এক্ষুনি বাসায় পৌঁছাতে হবে তাকে। বাবাকে তো জানাতে হবে ব্যাপারটা। আজই নিশ্চয়ই জার্নালিজম পড়ার পারমিটটা পেয়ে যাবে সে। মৃন্ময় সানগ্লাস চোখে আর চোখে রোজার যাওয়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটির লম্বা বেনুনি হাঁটার তালে হেলে তুলে যাচ্ছে। দেখতে ভালো লাগছে তার। সাদামাটা শাড়ি আর লম্বা চুলের বেনুনি পিচ্ছি মেয়েটার মাঝে একটা মাধুর্যতা এনে দিয়েছে। পুরাতন যুগের মেয়েদের মতো লাগছে তাকে। এসব ভাবতে ভাবতেই একটা বিশাল গাড়ি এসে থামল সামনে। ড্রাইভার বেরিয়ে এসে ফোন আর গাড়ির চাবি দিয়েই চলে গেল। মৃন্ময় গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত ছুটল তার নিজের গন্তব্যে। আর রোজা নামের মেয়েটির স্মৃতিটুকু ফেলে গেল এই চৌরাস্তার মোড়টাতেই। এক রৌদ্রোজ্জ্বল দুপুরের অব্যক্ত গরম বাতাসে। বাবা, বাবা প্লিজ গিভ মি আ চান্স। আরিয়ান মৃন্ময়ের নিউজটা আমাদের অনেক বেশি মার্কেট এনে দিবে বাবা। মামনি, তুই জানিস আমি মার্কেট পড়ার জন্য কিছু লিখি না। একজন জার্নালিস্টের কাজ অবশ্যই সুপারস্টারদের হাঁচি কাশির খবর রাখা নয়। সত্যিকার জার্নালিজম হলো বিপদকে সামনে রেখে দেশের সেই সব ভয়ানক কীটকে এক্সপোজ করা যারা ধীরে ধীরে দেশটাকে শুষে খাচ্ছে। আর তোর বাবা সেই কাজটাই করে। অন্যান্য নামে মাত্র জার্নালিস্টদের মতো সুপারস্টারদের পিছনে দৌড়ায় না। বাবা আই নো, বাট এটাও একটা বিগ নিউজ হতে পারে। তুমি আমায় একটা পারমিশন দাও। জার্নালিস্ট হিসাবে আমি খুব ভালো কিছু করব বলে আমার ধারণা। প্লিজ বাবা। রোজা, তুই জানিস তোকে আমি জার্নালিজমের রিস্কি চ্যাপ্টারে ঝাঁপিয়ে পড়তে দিব না, আর না তথাকথিত সাংবাদিকদের মতো কোনো সুপারস্টারের পিছে দৌড়াতে দিব। সো চেঞ্জ ইওর মাইন্ড। তুই বরং কেমিস্ট্রি নিয়ে পড়াশোনাটা চালিয়ে যা, সেটাই তোর ক্যারিয়ারের জন্য বেস্ট হবে মামুনি। বাবা! নো মোর ওয়ার্ডস। বাসায় ফিরেই বাবাকে রাজি করানোর পেছনে লেগে গিয়েছিল রোজা। পুরো কাহিনীটাকে রং চং মিশিয়ে দারুণভাবে উপস্থাপন করেছে সে। এই নিউজটা সংগ্রহ করার জন্য কত কত পরিশ্রম করতে হয়েছে তার একটা মস্ত মিথ্যা ফর্দও দিয়েছে সে। তবুও শেষ রক্ষা হলো না। এতক্ষণ মনোযোগ দিয়ে কথা শুনলেও তীরে এসে তরিটা ডুবলই। রোজা সোফায় মুখ ফুলিয়ে বসে বাবা যাবার দিকে তাকিয়ে আছে। বাবাকে কিভাবে বোঝাবে রোজা জার্নালিজম যে তার প্যাশন। ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজমের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সে। বাবাকে লুকিয়ে কিছুদিন এই সাবজেক্টে পড়লেও অবশেষে ধরা খেতে হয়েছে তাকে।
তাই বাবার কড়া হুকুম, নেক্সট ইয়ার আবারও অ্যাডমিশন দাও এবং নিউ সাবজেক্টে ভর্তি হও। এই সাবজেক্ট তার জন্য নিষিদ্ধ। বাবার ধারণা জার্নালিজম নিয়ে পড়লে কোনো না কোনো সময় রোজাকে বিপদের সম্মুখীন হতেই হবে। এমনিতেও তার কাছে কত বিপদ উৎপেতে আছে কে জানে। একটা মাত্র মেয়ে তার, যদি কিছু হয়ে যায়। রোজার বাবা রাদিব আহমদ দেশের একজন বিখ্যাত ইনভেস্টিগেশন জার্নালিস্ট। নিজের সংবাদপত্র আর স্টুডিও আছে, কিন্তু মেয়েকে তার থেকে 10 হাত দূরে রাখাটাই তার কাম্য। রোজা সোফায় বসে কিছুক্ষণ হাঁসফাঁস করে ফোনটা হাতে তুলে নিল। মিথ্যের নাম্বারে ডায়াল করে ফোনটা কানে নিয়ে পা উঠিয়ে আরাম করে বসল। ওপাশ থেকে কল রিসিভ হতেই, ওই হারামি, কই তুই? আমি বিছানায়। শালা, তুই বিছানায় কি করিস? রোজা, আরে দোস্ত, অলওয়েজ সন্দেহ করিস কেন? ঘুমাইতেছিলাম, তুই ঘুমের 12টা বাজাইলি। ইয়ারফোন রাখ। দেবো এক থাপ্পড়, চুপচাপ উঠে বস, নয়তো মালিহাকে ফোন দিয়ে বলবো তুই বিছানায়। আবারও আগের কাহিনী শুরু করেছিস। তুই এখন চিজ মাইরি, জীবনটা ভাজা ভাজা কইরা দিলি। একদম ভিভিজনের ফিমেল ভার্সন। কি করা লাগবে, কি চাই? প্রথম আলোর সাথে তো তোর ভালো লিঙ্ক আছে, তাই না? আছে তো। ওখানে একটা আর্টিকেল ছাপানোর ব্যবস্থা করে দে ফার্স্ট। কি, তুই আর্টিকেল লিখবি? আর যদি লিখিস তাহলে তোর বাপেরটাই লিখ। বেশি কথা বলিস কেন? যা বলছি কর। তোর কাছে 15 মিনিট টাইম আছে, ডু ইট ফার্স্ট, নয়তো কোনো কথা নয়, স্ট্রেট মালিহাকে কল। আল্লাহ, বিশ্বাস কর দোস্ত, যে তোর জামাই হব তার প্রতি বহু সিম্পাথি ফিলিংস আসছে আমার। বেচারা জীবনটা কচুরি পাতার মতো ভাসবান বানিয়ে দিবি তুই, আর আমি কোথাকার। তীর্থের কথায় খিলখিল করে হাসছে রোজা। রোজা জানে তীর্থ কাজটা করবে। তীর্থ জার্নালিজমের স্টুডেন্ট। রোজা সে ক্লাস 5 থেকে একসাথে পড়াশোনা করে আসছে। তবে ভার্সিটিতে গিয়ে বন্ধুত্বটা আরও বেশি পাকাপোক্ত হয়ে গেছে তাদের। রোজা ফোনটা রেখে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দৃষ্টি আকাশে। মেঘের ফাঁক দিয়ে এক মুঠো রোদ এসে পড়ছে জানালার কাছে। আর্টিকেলটা পাবলিশ হলে কেমন ধামাকা তৈরি হবে সেটা নিয়ে চিন্তা করছে রোজা। এই 5 বছরের ক্যারিয়ারে মিনময়ের নামে কোনো রং নিউজ প্রকাশ হয়নি বললেই চলে। মিডিয়া জগতে তার চরিত্র অনেকটাই ফুলের মধ্যে পবিত্র, আর সেই পবিত্রতা কালকের বাতাসের সাথে উড়িয়ে দেবে রোজা। ভাবতেই গা শিউরে উঠছে তার। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে আবারও ফোনটার দিকে তাকালো সে। মুহূর্তেই দুষ্টু হাসি খেলে গেল ঠোঁটে। রুমে গিয়ে ড্রয়ার থেকে মামুর সিমটা বের করে ফোনে ভরেই মিনময়ের কল করা নাম্বারে ডায়াল করলো সে। কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে অস্থিরতা ভরা কণ্ঠে কেউ একজন বলে উঠল, হ্যালো। লোকটার কথার স্বরেই মনে হচ্ছে বেচারা চরম বিরক্ত। বিরক্ত মানুষকে বিরক্ত করতে বেশ লাগে রোজার। তাই গলার স্বর কিছুটা মোটা করে বলে উঠল সে, হ্যালো মিস্টার সোহেল টাকলা, কেমন আছেন? দিন দিন যেভাবে টাক্কু হয়ে যাচ্ছেন, তাতে করে একজন নায়কের পিএ হিসাবে আপনি বড্ড বেমানান। রোজার কথায় অনেকটাই চমকে উঠল সোহেল। সত্যি আজকাল বেশ চুল পড়েছে তার, কিন্তু এই মেয়েটা সে খবর কী করে জানলো? অদ্ভুত ব্যাপারটা চিন্তা করে সে ভুরু কুচকে বলে উঠল, কে আপনি? হোয়াট? আমাকে চিনিস না? এত বড় সাহস! আজই আপনার নামে, সরি, আপনার স্যারের নামে সচিবালয়ের নোটিশ আসবে। তাতে বড় বড় করে লেখা থাকবে, ব্যাড ম্যানার্সের দায়ে সিনেমা জগৎ থেকে তাকে বহিষ্কার করা হলো। কি চেঁচাচ্ছেন কেন? এই শব্দ দূষণের জন্য আপনাকেও এক্সট্রা জরিমানাও দিতে হবে। আপনার বিহেভিয়ার জন্য আপনার স্যারের ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। আহারে, সো আফসোস। মানে? ম্যামা করছেন কেন? আমি অবশ্যই আপনার মা নই, তাই ছাগলের মতো ম্যামা করবেন না।
কথাটা বলি ফোনটা কেটে হাসিতে ফেটে পড়ল রোজা। এদিকে সোহেলের মাথায় হাত। এমনিতেই মৃন্ময় তার উপর রেগে পোম, তার উপর এত কিছু। ভালো লাগে? কিচ্ছু ভালো লাগে না। ফার্ম হাউসের ছাদে পকেটে হাত দিয়ে স্ট্রেট দাঁড়িয়ে আছে মৃন্ময়। গেট পেরিয়ে রোজি নামের মেয়েটা বেরিয়ে যাচ্ছে। অবশেষে কাজটা শেষ হলো। কথাটা ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল মৃন্ময়। রেলিংয়ে ঠেস দিয়ে আকাশের দিকে তাকালো সে। চারপাশে শেষ বিকেলে হালকা রোদ, যাকে বলে মিষ্টি রোদ। মৃন্ময়ের বাবাও একজন কণ্ঠশিল্পী ছিলেন, কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় ওই দূর আকাশে হারিয়ে গেলেন। তখন মৃন্ময়ের বয়স ছিল 12 আর এখন 26। প্রায় 14টা বছর পেরিয়ে গেছে। বাবাকে হারিয়ে এখনো মাঝে মাঝে ওই মেঘের দিকে তাকায় সে। যদি মেঘকে লুকিয়ে এক মুঠো রোদ হয়ে ফিরে আসেন বাবা। বুক চিরে এক গুচ্ছ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঘড়িটা একবার দেখে নিয়ে নিচে নেমে গেল সে। নতুন একটা মুভির শুটিং আছে, আবার স্টুডিওতেও যেতে হবে। অ্যালবামের কাজটাও শেষ করতে হবে তাকে। কত কাজ। কলেজের সামনে দাঁড়িয়ে আছে আরু। সামনের মোড়টাতে নাকি 7 স্টার গ্যাংয়ের গ্যাংস্টার রাফিন চৌধুরী এসেছেন। কিছু একটা ঝামেলা করছে রাস্তায়, তাই সব স্টুডেন্টদের কলেজ গেটেই আটকে রাখা হয়েছে। সব স্টুডেন্টরা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকলেও আরুর মুখটা হাসি হাসি। ওর খুব ইচ্ছে হচ্ছে দৌড়ে ওই মোড়টাতে গিয়ে ওই গ্যাংস্টারকে দেখা। ছোটবেলা থেকেই মুভি পাগলি আরু। বিভিন্ন সাউথ ইন্ডিয়ান মুভি দেখে একটা মাফিয়ার সাথে ভাব করার খুব শখ তার। শুনেছে গ্যাংস্টার রাফিন চৌধুরী দেখতে অস্থির। ওনাকে দেখে মাফিয়া মনে হওয়ার জোই নেই। কথাটা শোনার পর থেকেই আরুর মনে লাড্ডু ফুটতে শুরু করেছে। যেই রাফিন চৌধুরীর হিংস্রতার জন্য মানুষ তার সামনে দাঁড়ানোর সাহস পায় না, তাকে দেখার জন্য এই ছোট্ট মেয়ের কত লাফালাফি। কিন্তু সেখানটায় যাবে কি করে সে? অনেক ভেবে চিনতে স্যারদের চোর ফাঁকি দিয়েই ব্যাগ হাতে দৌড় লাগালো আরু। পিছন থেকে স্যারদের ডাক উপেক্ষা করে কিছু দূর গিয়েই থামলো সে। হাঁটুতে হাত রেখে কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিয়ে আবারও হাঁটা দিল। রাস্তার মোড়টাতে এসেই আরও চোখটা চরক গাছ। না হলেও 50টার বেশি কালো গাড়ি সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার মাঝখানে এখানে সেখানে রক্তের ছড়াছড়ি। এক পাশে একটা অফিসিয়াল চেয়ারে কেউ একজন পায়ের উপর পা রেখে বসে আছে, আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছে কিছু লোক। বাহ, মাঝ রাস্তায় চেয়ার, ইন্টারেস্টিং। রাস্তায় পড়ে থাকা রক্ত দেখে আরুর মনটা যেন আরও নেচে উঠল। নিশ্চয়ই কিছুক্ষণ আগে হিরোর মতো ফাইটিং হয়েছে এখানে। আরও অসীম কৌতূহল নিয়ে উকিঝুঁকি দিয়ে চলেছে, কিন্তু এই খাম্বাগুলোর জ্বালায় রাফিনকে দেখতেই পারছে না সে। অবশেষে ওদের সবাইকে গাড়িতে উঠতে দেখা গেল। একটা লোককে নিয়ে সবার ব্যস্ততা দেখি ওঠাই যে রাফিন তা বেশ বুঝতে পারলো আলু। পিছন থেকে বেশ ড্যাশিংয়ে দেখতে লাগছে লোকটিকে। কালো শুটে একদম সাউথ ইন্ডিয়ান হিরো মহেশ বাবু। আর কিছু না ভেবে দৌড়ে সেদিকে এগিয়ে গিয়েই পেছন থেকে চেঁচিয়ে ডেকে উঠল, ও হ্যালো মিস্টার গ্যাংস্টার। ওর কণ্ঠটা চারিদিকে যেন বজ্রপাতের মতো শোনালো। রাফিনের চেলাপেলারা অবাক চোখে তাকিয়ে আছে। যেখানে দেশের প্রেসিডেন্টই রাফিনের সাথে সমীহ করে কথা বলে, সেখানে এই পুচকি একটা মেয়ে। রাফিন তখন গাড়িতে উঠছিল। পিছন থেকে এমন সম্বোধন শুনে ভ্রু কুচকে তাকালো। কালো সানগ্লাস পরা চোখেই স্ক্যান করতে লাগলো মেয়েটিকে। হাইট 5 ফুট 3, ওয়েট 45 কি 47, বয়স হয়তো 19-20, ফর্সা একহারা গড়ন, কোমর পর্যন্ত কালো ঘন চুল, ঠোঁটের নিচে কালো তিল, টানা টানা দুটি চোখের রং হালকা বাদামি,
ফিগার, এইটুকু ভাবতেই মেয়েটি দৌড়ে সামনে এসে দাঁড়ালো। রাফিনের এই বিশাল বডিগার্ডের বহরকে ঠেলে সরিয়ে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলো সে। রাফিনের ভ্রু দুটো এবার আগের থেকেও কুঁচকে এলো। এই মেয়েটার কি ভয় ডর নেই? এই মুহূর্তে যে রাফিন তাকে পিষে ফেলতে পারে, সেই ভাবনাটা কি মেয়েটার মাঝে আসে না? রাফিনের বডিগার্ডরা মেয়েটাকে ধরতে গেলে আঙুলের হালকা ইশারায় নিষেধ করলো রাফিন। গাড়ির দরজাটা বন্ধ করে পকেটে হাত রেখে সোজা হয়ে দাঁড়ালো সে। কয়েকবার জোরে শ্বাস টেনে রাফিনের মুখের দিকে তাকালো আরু। চোখ দুটো যেন সেখানেই থমকে গেল তার। চোখ পিটপিট করে অবাক চোখে তাকিয়ে আছে সে। দুধের মতো ফর্সা ছেলেটার চোখ মুখ, যেন কোনো আমেরিকান যুবক। চুলগুলো পিছন দিকে আঁচড়ানো, কিছু চুল অবাধ্য হয়ে এসে পড়েছে কপালে, গালে খোঁচা খোঁচা দাড়ি। আরুর কাছে মনে হচ্ছে চোখের সানগ্লাসটা হয়তো লোকটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে শতগুণ। সানগ্লাস খুলে রাখলে একটুও ভালো লাগবে না তাকে, একটুও না। আচ্ছা, এমন একটা ছেলে ফাইটিং করে কিভাবে? দেখে তো মনে হচ্ছে শরীরে শুধু মাখন আর মাখন। সুপারস্টার আরিয়ান মৃন্ময়ের থেকে কোনো অংশে কম হ্যান্ডসাম না ছেলেটি। আরুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেদের মধ্যে লম্বা কালো ছেলেটা বলে উঠল, এই মেয়ে কি চাই? এভাবে তাকিয়েছো কেন বস? আমার মনে হয় এই মেয়েকে 5 স্টারের গ্যাং পাঠিয়েছে গুপ্তচর। ছেলেটার কথায় রাফিন নড়ে চড়ে দাঁড়ালো। আরও বিস্মিত স্বরে বলে উঠল, আজব, আমি গুপ্তচর হতে যাব কেন শুনি? আমি তো ফ্যান, আপনাদের এই ভিলেন স্টারের ফ্যান। আরুর কথায় অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো ছেলেটি। যে ছেলে মিনিটে 10-12টা লাশ ফেলে দেয়, যাকে দেখলে তার মতো গুন্ডারও আত্মা কাঁপে, তার আবার ফ্যান? অদ্ভুত। আরও ছেলেটির এমন চাহনিকে গুরুত্ব না দিয়ে খুশিতে গদগদ হয়ে রাফিনের দিকে হাত বাড়িয়ে বলল, ও হ্যালো মিস্টার ভিলেন, আমি আরু, অর্পিতা জামান আরু। রাফিন আরুর হাতের দিকে তাকালো, কিন্তু হাত বাড়ালো না। মেয়েটার সাহস দেখে সত্যিই সে অবাক। পকেট থেকে হাত বের করে চোখ থেকে সানগ্লাসটা খুলল। আরু রাফিনের চোখের দিকে তাকিয়ে হাতটা নামিয়ে নিল ধীর গতিতে। ছেলেদের চোখের পাপড়ি এত ঘন হয় নাকি? রাফিন ভ্রু কুঁচকে গম্ভীর মুখে বলে উঠল, কি চাই মিস? হোয়াট এভার। আপনার কি আমার সম্পর্কে কোনো ধারণা আছে? আপনাকে তুলে নিয়ে আপনার সাথে ঠিক কি কি করতে পারি জানেন আপনি? তারপরও এত সাহস নিয়ে আমার সামনে, ওয়াই? মোটিভ কি? আরও এবারও হাবার মতো দাঁড়িয়ে রইল। কোনো গুন্ডা এত ভদ্র আর এত সুন্দর করে কথা বলে জানা ছিল না তার। এমন মধুমেখে কথা বলছে যেন সে কোনো এক ভার্সিটির বাংলা বিভাগের প্রফেসর। আরও এবার গলা খাকারি দিয়ে বলে উঠল, মোটিভ হলো আপনার সাথে প্রেম করা, করবেন নাকি? আরুর কথায় পাশে দাঁড়ানো ছেলেটা বিষম খেল, আর বাকি সবার চোখে বিস্ময়। রাফিনকে কোনো মেয়ে এভাবে মাঝ রাস্তায় সরাসরি প্রপোজ করছে ভাবতেই পারছে না কেউ। রাফিনও খানিকটা ভরকে গেল, কিন্তু ব্যাপারটা প্রকাশ করল না। তার নাম শুনে শুধু মেয়ে কেন, মেয়ের বাপ সহ দৌড়ে পালায়। তাই এমন কোনো পরিস্থিতির মুখোমুখি কখনো হতে হয়নি বললেই চলে। মেয়েটাকে আপাদমস্তক দেখল সে, নিঃসন্দেহে সুন্দরী, কিন্তু রাফিনের মনে কোনো ভাবোদয় হলো না। আগের থেকেও গম্ভীর কণ্ঠে বলে উঠল, নিজের ভালোটা পাগলেও বুঝে মিস, আমি কিন্তু ভালো মানুষ নই, আর না আমার ক্যারেক্টার ভালো। সো দূরে থাকো, নেক্সট টাইম চোখে না পড়াটাই মঙ্গল। গট ইট? কথাটা বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে শয় শয় করে চলে গেল একের পর এক গাড়ি। আরও ভুরু কুচকে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে মুখ ভেঙিয়ে বলে উঠল, দূরে থাকো, হ্যাঁ?
বাবার থিওরি অনুযায়ী সব মানুষের মাঝে একটা পজিটিভ সাইন থাকে, আর সেই পজিটিভ সাইন খুঁজে বের করতে পারলে সেই মানুষটিকে ম্যাজিকের মতো পাল্টে দেওয়া যায়। তাহলে এই ভিলেনের মাঝেও নিশ্চয়ই কোনো পজিটিভ সাইন আছে। ইয়াহু! আরও মনে মনে হাজারো ভাবনা সাজিয়ে উল্টো পথে হাঁটা দিল। হাঁটার তালে তালে সুর মেলাচ্ছে সে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক ভিলেন আমায় পাগল করেছে। গাল ফুলিয়ে বসে আছে রোজা, ওর ঠিক সামনে বসে আছে তীর্থ। শরীর ঘামে চিপচিপে হয়ে আছে তার। শার্টের উপরে দুটো বোতাম খুলে কলারটা একটু পিছন দিকে ঠেলে দিয়ে বলে উঠল সে, কি রে, আর্টিস্টিকের মতো বসে আছিস কেন? আর্টিকেল লিখবি বলে চেঁচাচ্ছিলি, এখন থাম ধরে বসে আছিস, কাহিনী কি মামু? কনফিউশন। রোজার কথায় চোখ বড় বড় করে তাকালো তীর্থ। রোজার মুখে এই কথাটা ঠিক বিশ্বাস করতে পারছে না সে। কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বলে উঠল, কনফিউশন। আর তোর শব্দটা তোর জন্য নতুন দোস্ত। রোজা আমার কনফিউশন। ভাবছি যদি নিউজটা মিথ্যে হয়, মানে আরিয়ান মৃন্ময়ের নামে এর আগে এমন কোনো নিউজ লিক হয়নি, শুধুমাত্র সন্দেহের বশে নিউজটা ছাপানো কি ঠিক হবে? এতে যদি ওনার ক্যারিয়ারের ওপর ইফেক্ট পড়ে তো? হাতটা মাছি তাড়ানোর মতো নাড়িয়ে বলে উঠল তীর্থ, আরে তোর ক্যারিয়ার সমস্ত হতে যাবে কেন? তুই তো তাকে ক্যারেক্টারলেস প্রুফ করেছিস। তুই জাস্ট মিনময়ের গার্লফ্রেন্ডকে এক্সপ্লোজ করিস। তাছাড়া একটা ছেলে মেয়ে একা ফার্ম হাউসে কী কাজ করতে পারে, তাও আবার পার্সোনাল? ব্যাপার তো আগাগোড়াই সন্দেহের। আর তুই তো বলিস নায়ক মানিক ক্যারেক্টারলেস, তো এটা আমি এখনও বলি, বাট এই হালকা প্রমাণ দিয়ে আর্টিকেল ছেপে কারো ইমেজ খারাপ করতে পারি না। তুই জানিস আমি ওরকম নই। দোষ দেখ, অলওয়েজ এত সৎ হওয়ার কোনো কারণ মনে হয় না। আমি সম্পাদক স্যারকে অলরেডি একটা ধমকাদার নিউজ কথা বলেই ফেলেছি। তুই প্লিজ তাদের জল ঢালিস না, নয়তো আমার পার্ট টাইম জব শেষ। তুই আগেই বলতে। এটুকু বলেই থেমে গেল রোজা। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎই চেঁচিয়ে উঠল, আমার কাছে রেকর্ডিং আছে। মানে? ফোনে রেকর্ড অপশন অন করা ছিল, তাহলে নিশ্চয়ই আরিয়ান মৃন্ময়ের কথাগুলো রেকর্ড হয়েছে, সেটা থেকে আমরা কোনো ক্লু পেতে পারি, রাইট? রোজার কথায় দু চোখে চকচক করে উঠল তীর্থর। সে মনে মনে দোয়া পড়ছে যেন মিনময়ের সাথে রোজের কিছু একটা থাকে, নয়তো রোজা যে কখনোই খবরটা ছাপাবে না তা সে ভালো করেই জানে। মোবাইলে রেকর্ডার অন করে বিছানায় পা তুলে বসল ওরা। কিছুক্ষণের মাঝেই মৃন্ময়ের কণ্ঠ ভেসে এলো, সেই সেম কথা। তীর্থ আর রোজা দুজনেই হতাশ হয়ে একে অপরের দিকে তাকালো। রেকর্ডারটা অফ করতে হাত বাড়াবে, ঠিক তখনই শোনা গেল আর একটা কণ্ঠ, স্যার আমি জানি আজ রুজি ম্যাডামের সাথে আপনার ডেট। এইটুকুর পর টুটু শব্দ কানে ভেসে এলো, অর্থাৎ এরপর ফোনটা কেটে দেওয়া হয়েছে। ডেট শব্দটা শুনেই দুজনে একসাথে চিৎকার করে উঠল। তারপর মুখে হাত চেপে চোখ বড় বড় করে তাকিয়ে আবারও হেসে উঠল দুজনে। কাজ ভেদ করে আসা হালকা রোদে ঝিলিকে ঘুম ভাঙল মিনময়ের। রাত 3টার দিকে ঘুমিয়েছিল সে। এখন কটা বাজে কে জানে। দরজার টোকা পড়ছে ক্রমাগত, নিশ্চয়ই সোহেল। এই মুহূর্তে ছেলেটাকে ধরে একটা চর বসাতে ইচ্ছে করছে মিনময়ের। বিরক্তি দমন করে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। অনিচ্ছা সত্ত্বেও দরজাটা খুলতেই হুড়মুড় করে ভেতরে ঢুকে গেল সোহেল। মিনময়ের ভুরু মুহূর্তে কুঁচকে এলো, রাগী কণ্ঠে বলে উঠল, তুমি ম্যানেজ ভুলে গেছো সোহেল? সরি স্যার, বাট সর্বনাশ হয়ে গেছে স্যার। সোহেলের কথায় হাই তুলল মিনময়। এই মুহূর্তে কোনো সর্বনাশের কথা শুনতে ইচ্ছে করছে না তার। কটা বাজে সোহেল? 12টা স্যার। এক কাপ কফি আনতে বলো সোহেল, মাথা ধরেছে। স্যার খবরটা শুনলে আপনার মাথা ধরাটা দ্বিগুণ হয়ে যাবে। মানে কি খবর? স্যার প্রথম আলোতে এসেছে রুজিমার সাথে আপনার অ্যাফেয়ার চলছে, আর আপনারা দুজন
ফার্ম হাউসে কাল কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন। হোয়াট? কে ছাপিয়েছে নিউজ? গিভ মি দ্য ডিটেলস। রাদিয়ানা আহমেদ রেজা, ঢাকা ইউনিভার্সিটির জার্নালিস্ট ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, প্রথম আলোতে পার্ট টাইম জব করে। কি চাই সে? মোটিভ কি? টাকা? তার সাথে মিটিং ফিক্স করে সোহেল। আই নিড টু টক উইথ হার। স্যার, নিউজ বের হওয়ার পরে ট্রাই করেছি বাট নো রেসপন্স। সরাসরি মানা করে দিয়েছে, কারোর সাথে মিটিংয়ে ইন্টারেস্ট নয়। দেন সেকেন্ড অপশন ইউজ করো সোহেল, বাট ডু ইট ফাস্ট। ভারী মাথা নিয়ে চোখ পিটপিট করে তাকালো রোজা। ভার্সিটির পথে ছিল সে, তারপর হঠাৎ কি থেকে কি হয়ে গেল কে জানে। চোখ মেলিয়ে চারিদিকে তাকালো রোজা। একটা আলিশান রুমে বসে আছে সে, হাত দুটো চেয়ারের সাথে বাঁধা। ব্যাপারটায় আটকে উঠল রোজা। জীবনের প্রথম আর্টিকেলই কিডন্যাপ। কিছুক্ষণ পরেই রুমে এলো সোহেল আর মৃন্ময়। তাদের পিছনে 10 থেকে 15 জন বডিগার্ড। রোজা পিটপিট করে দুবার তাকিয়ে বলে উঠল, আমায় এইখানে এনেছেন কেন? হোয়াই? মৃন্ময়ের ইশারায় দৌড়ে গিয়ে হাতের বাঁধনটা খুলে দিল সোহেল। কাজ শেষে আবারও মৃন্ময়ের পিছনে গিয়ে দাঁড়ালো সে। রোজা এখনও ঠায় বসে আছে। এই নায়ক ফায়ক তাকে কিছু করবে না তো? রোজাকে চুপ থাকতে দেখে মুচকি হাসল মৃন্ময়। চুলগুলো ঠিক করে পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে উঠল, আপনি যা করেছেন তার জন্য এটা কি আপনার প্রাপ্য নয়? আপনি ভাবতেও পারবেন না আপনি কতটা ক্ষতি করেছেন আমার মিস। পাশ থেকে সোহেল তাড়াহুড়ো করে বলে উঠল, রোজা স্যার, রোজা। আরবিতে সাওম। অযথা কথা বলবে না সোহেল। সো মিস রোজা, আপনার সাথে ঠিক কি কি করা যায় বলুন তো? কথাটা বলে কিছুটা এগিয়ে এলো মৃন্ময়। চমকে উঠল রোজা। বুড়ো কুচকে সোহেলের দিকে তাকিয়ে বলে উঠল সে, এই টাকলা, আপনি আপনার এই হিরো মহাদয়কে বলে দেন আমাকে যেন যেতে দেওয়া হয়, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। রোজার কথায় মুচকি হাসল মৃন্ময়। কোটটা খুলে পাশের সোফায় রেখে শার্টের উপরে দুটো বাটন খুলে সোফায় বসতে বসতে বলে উঠল, সোহেল, মিস রোজাকে বলুন এমন একটা বাজে নিউজ কেন ছাপিয়েছেন উনি। কি চাই উনি? পপুলারিটি আর মানি? ইয়েস স্যার। ম্যাম, স্যার বল। শাট আপ, আমি বয়রা না, কানে শুনি। এই যে মিস্টার পিএ, নায়ক সাহেবকে বলুন আমি এসব খবর টবর ছাপাইনি, আর ছাপালেই বাকি সত্যিই তো ছিল। হোয়াট? সত্য? সোহেল? ইয়েস স্যার। ওনাকে বলুন কি প্রুফ আছে ওনার কাছে, আজাইরা। হোয়াট আজাইরা? আমার কাছে প্রুফ আছে। আপনি যে আপনার নিউ জিএফের সাথে প্রাইভেট টাইম কাটাচ্ছেন সেটা আমি জানি। নাও আই উইল মেক নিউজ অন মাই কিডন্যাপিং। ইটস আ মিসআন্ডারস্ট্যান্ডিং মিস রোজা। উই ক্যান মেক ইউ আ ডিল। আই উইল গিভ ইউ মানি ফর দ্যাট। কত টাকা চাই আপনার? মৃন্ময়ের কথায় হুড়ো কুচকে তাকালো রোজা। আমাকে ঘুষ দেওয়া হচ্ছে? ও মাই গড, এত বড় সাহস! একজন জার্নালিস্টের মেয়েকে ঘুষ দেওয়া হচ্ছে? লিসেন, আই ডোন্ট ওয়ান্ট ইউর মানি, ডাফার। চোখ মুখ গরম করে বলে উঠল সে। এবার উঠে দাঁড়ালো মৃন্ময়। শার্টটা ঠিক করে পাশের টেবিল থেকে পানির গ্লাসটা তুলে নিয়ে বলে উঠল, দেন হোয়াট ডু ইউ ওয়ান্ট? ডু ইউ ওয়ান্ট টু ম্যারি মি? হোয়াট? বিয়ে? আর আপনাকে? আস্তাগফিরুল্লাহ, এইসব নায়ক টায়ককে বিয়ে করার চেয়ে সুইসাইড করা বেটার। অলওয়েজ হিরোইনদের সাথে জোরাজুরি, চুম্মাচুম্মি, ছি, ইয়াক। কথাটা বলি চোখ মুখ কুচকে ফেলল রোজা, যেন কেউ জোর করে করলার জুস খাইয়ে দিয়েছে তাকে। মৃন্ময় ভ্রু কুচকে তাকালো। তাকে নিয়ে কেউ এমন কিছু ভাবে চিন্তারও বাইরে ছিল তার। হোয়াট? চুম্মাচুম্মি? জড়াজড়ি বলতে কি বোঝাতে চাইছেন আপনি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস।
দেখুন, আপনার সাথে আমি ঝগড়া করতে চাচ্ছি না। নিউজ লেখা আমার প্রফেশন, তাই লিখেছি। সো লেট মি গো। আপনার প্রফেশন নিয়ে আমার কোনো প্রবলেম নেই মিস রোজা, বাট আমাকে নিয়ে যে ফেক নিউজটা ছাপিয়েছেন প্রবলেমটা আমার সেখানে। আপনি নতুন করে একটা নিউজ লিখুন এবং এটা যে ভুল সেটা স্বীকার করুন, ব্যাস আপনাকে ছেড়ে দিব। হোয়াট? ভুল? নো ওয়ে, আই হ্যাভ আ প্রুফ। রোজার কথায় ভ্রু কুঁচকাল মৃন্ময়। এমনিতে খুব শান্ত স্বভাবের মানুষ সে, কিন্তু এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে পারছি না কিছুতেই। নিউজ ছাপানোর অলরেডি 4 ঘন্টা হয়ে গিয়েছে, তা নিয়ে সমালোচনার ঝড়ও বয়ে যাচ্ছে চড়ে সরে, আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছি রোজি। এখনই এসব স্টপ না করতে পারলে উফ, আর ভাবতে পারছে না সে। চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে নিয়ে নিজেকে শান্ত করল মৃন্ময়। শান্ত স্বরে বলে উঠল, কি পু আসছে আপনার কাছে? রোজা ঝটপট ফোন বের করে রেকর্ডিং অন করে বলল, শুনুন। মৃন্ময় শুনল। রেকর্ডিং শেষ হতেই ভ্রু কুঁচকে রোজার দিকে তাকালো। রোজা বিজয়ী স্বরে বলে উঠল, ফার্ম হাউসে একা একা মিস রোজের সাথে ক্রিকেট খেলতে যাননি নিশ্চয়ই। আর আপনার অ্যাসিস্ট্যান্টের বলা ডেটের অর্থ কী? মৃন্ময় নিজেকে কন্ট্রোল করে বলে উঠল, ডফার, এতটুকু বুদ্ধি নেই কি জার্নালিজমকে বিধাতে রক্ষা করো। দেখুন, কাজটা আমার পার্সোনাল ছিল, ব্যাপারটাকে আমি পাবলিক করতে চাইনি বলেই সোহেলকে সাথে নেওয়া হয়নি। মিস রুজির সাথে আমার একটা ডিল কনফার্ম হচ্ছে, আর সোহেল সেই ডেটের কথাই বলেছে, অন্য কিছু নয়। এই ডিলটা আমার ইমোশনের সাথে জড়িয়ে আছে, আর আপনার এই নিউজের রুজি সেটা বাজেভাবে ছড়ানোর একটা ওয়ে পেয়ে যাচ্ছে। প্লিজ স্টপ দিস ননসেন্স। সোহেল এবার অপরাধী স্বরে বলে উঠল, ম্যাম প্লিজ, স্যার কাউকে কিডন্যাপ করে এত ভালো বিহেভ করে না, এতক্ষণ ওরা মার শুরু করে দিত। কিন্তু আপনি মেয়ে, আর বিষয়টা সত্যি সেন্সিটিভ, তাই বলে উনি চুপ করে আছে, এটা ওনার পারিবারিক বিষয়। রুচি ম্যাম কিন্তু ওনার গার্লফ্রেন্ড নন। ওই মহিলা তো এমন খবরের জন্য মুখিয়ে থাকে, আপনি নিউজটা লিক করে আরও সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের কথা বিশ্বাস করব কিভাবে? হাও, মিথ্যাও তো বলতে পারেন। মৃন্ময় এবার মুখ খুলল, পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে উঠল, মিস রোজা, আপনার কাছে এই মুহূর্তে দুটো অপশান আছে। এক, আমাদের কথা মেনে নিয়ে নিউজ ক্রিয়েট করেন। 2 নম্বর, সারা জীবনের জন্য গুম হয়ে যান। মানে কি বলতে চাইছেন আপনি? গুম হয়ে যাব মানে? মৃন্ময় বাঁকা হাসল, এক আঙুলে ভুরু চুলকিয়ে বলে উঠল, মানেটা সিম্পল, আপনি আমার কথা মতো নিউজ লিখবেন, তো চুপচাপ যেখানে থেকে আনা হয়েছিল সেখানে ফিরিয়ে দিয়ে আসা হবে। আর যদি রাজি না হন তাহলে ফিরে যাওয়ার কথাটা ভুলেও যান। আপনার বাবাকে আপনার ফোন থেকে অলরেডি মেসেজ করে দেওয়া হয়েছে যে আপনি 2 দিনের জন্য বান্দরবন ভবনে চলে গেছেন। এভাবে ফুটাট পালিয়ে বেড়ানো নাকি আপনার স্বভাব। সো আপনার বাবা আপনাকে খুঁজতে আসছেন না। আমাদের ডিলে রাজি হলে আপনার বাবার ভাষ্য মতো বান্দরবন থেকে ফিরে আসবেন আপনি, নয়তো আপনি আপনি এমনটা করতে পারেন না। পারি মিস রোজা, আপনি জানেনও না কোথায় আঘাত করেছেন আপনি। এটা আমার ক্যারিয়ারের ব্যাপার হলেও কিছু বলতাম না আপনাকে, কিন্তু এ নিয়ে আপনাকে 2 দিনের সময় দেয়া হলো। নাও, ডিসিশন ইজ ইয়োর উইশ। রোজা বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। একটা ছোট্ট নিউজের জন্য এত কিছু হয়ে যাবে ভাবতেই পারেনি রোজা। মাত্রই এইচএস শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে সে। বাবার সাথে জেদের বসে একটা আর্টিকেল ছাপিয়েছে, আর সেই ডিসিশনটা যে তার জীবনে এমন একটা দিন ডেকে আনবে ভাবতেই পারেনি রোজা। সুপারস্টাররা বুঝি এত ডেঞ্জারাস হয়? মাথার এত সব খারাপ চিন্তাকে উড়িয়ে দিল রোজা। জার্নালিস্ট হলে তো একটু বিপদে পড়তেই হয়। বাবাও তো কিছুদিন পর পর কত কাটাছেড়া নিয়ে ঘরে ফিরে। রোজাকে ভাবাচ্ছে মৃন্ময়ের কথাগুলো। কি এমন ইমোশন জড়িয়েছে এতে, যার জন্য এত কিছু করছে মৃন্ময়ের কথায় ভাবনায় ছেদ পড়ল রোজার।
সচেতন চোখে তাকালো মৃন্ময়ের মুখের দিকে। হালকা ব্রাউন একচিক চুল তার মাথায়, ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁট দুটো ডার্ক রেড, খাড়া নাকের উপর একটা ছোট্ট কালো তিল। রোজা ছোট ভাই হৃদ মৃন্ময়ের খুব ভক্ত। ওর লেখার লিরিক্স, ওর গাওয়া গান আর ওর মুভিগুলো একদম গিলে খায় সে। তাই প্রতিবার রোজাকে একরকম বাধ্য হয়ে হৃদকে সঙ্গ দিতে হয়েছে। মৃন্ময় সুইট, টিভিতেও লাগতো, কিন্তু সামনে যতটা ততটা লাগেনি কখনোই। মৃন্ময়ের গায়ে ব্লু শার্ট, গায়ের কালারের সাথে নীল রঙটা যেন মিশে একাকার। মৃন্ময় হাতা ফোল্ড করতে করতে সোহেলকে উদ্দেশ্য করে বলে উঠল, স্টুডিওতে কাজ আছে আমার, মিস রোজা আমার রুমেই থাকুক। কাজের লোকেদের উপরে তলায় আসা একদমই নিষেধ করে দাও, কেউ যেন ওনার উপস্থিতি বুঝতে না পারে। ওকে স্যার, বাট ম্যাম আপনার রুমে থাকলে আপনি কোথায়? না মানে আমি আমার রুমেই থাকবো। আই উইল ম্যানেজ সোয়েল, ডোন্ট ওয়ারি। অ্যান্ড ইউ মিস রোজা, আপনি চিৎকার করতেই পারেন, রুমটা সাউন্ড প্রুফ, সো ইউ ক্যান ডু ইট। কথাটা বলি একটা ফাইল হাতে বেরিয়ে গেল মৃন্ময়। সোহেলও তার পিছু পিছু বেরিয়ে দরজাটা বাইরে থেকে পাকাপোক্তভাবে লাগিয়ে দিয়ে গেল। রোজা মুখ ফুলিয়ে বসে আছে। সে সত্যিই ভেবেছিল মৃন্ময় চলে গেলে চিৎকার করে মানুষ জড়ো করবে সে, কিন্তু রুমটা সাউন্ড প্রুফ হওয়ায় সেই ডিসিশন চেঞ্জ। এমনি খোদায় পেটে ইঁদুর নাচছে, এর মধ্যে চিৎকার চেঁচামেচি করে এনার্জি ওয়েস্ট করার কোনো মানেই হয় না। শালা নায়ক ফায়ক পায়ক, জীবনে বিয়ে হবে না তোর। রোজার মতো লক্ষ্মী একটা মেয়ের ফোন বাজেয়াপ্ত করার অপরাধী তোমাকে চিরজীবন চিরকুমার থাকার সাজা দেওয়া হলো। আমি কথাটা ভেবেই ফিক করে হেসে উঠল রোজা। এই নায়ক সাহেবকে তো চরম জ্বালানো জ্বালাবে সে। রোজার সাথে পাঙ্গা, আগে আগে দেখো বস হোতা হ্যাঁ ক্যা। মনে মনে কথাটা আওড়াতে ওড়াতে বাথরুমে ঢুকে গেল সে। মাথা ঠান্ডা করা অতীব জরুরি এবার। নিউ মার্কেটের রাস্তা ধরে হাঁটছে আরু। কলেজ থেকে ফেরার সময় কি কি আনতে হবে তার একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে ভাবি। আরুর খুব ঘুম পাচ্ছে, ইচ্ছে করছে রাস্তার পাশের ফুটপাতে বা পার্কের বেঞ্চে শুয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নেয় সে। ছেলে হলে অবশ্যই এই কাজটা করতো, কিন্তু মেয়েদের কি এমন করা সাজে? একদমই না। এদিকে আরুর মনটাও বেশ খারাপ আজ। কাল সারা রাত সে ওই মিস্টার গ্যাংস্টারের আইডি খুঁজে বের করার চেষ্টা চালিয়েছে, কিন্তু সে তার হাতে ধরা দিলে তো। আচ্ছা, এই গ্যাংস্টাররা কি ফেসবুক ইউজ করে না? তাদেরকে পিক তুলে ফেসবুকে আপলোড দিতে ইচ্ছে করে না? এসব ভাবতে ভাবতেই এগিয়ে গেল আরু। কিছুটা সামনে যেতে একটা সুপার মলের সামনে রাফিনকে দাঁড়িয়ে থাকতে দেখল। তার সামনে একটা মধ্যবয়স্ক লোক হাত জোর করে কিছু একটা বলছে, কিন্তু রাফিনে সেদিকে কোনো ভাবাবেগ নেই। একদম শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আরও দৌড়ে সেখানে গিয়ে হাঁপাতে লাগলো। একবার জোরে শ্বাস নিয়ে গলায় জোর দিয়ে ডেকে উঠল, এই যে মিস্টার ভিলেন, এই যে এদিকে এদিকে। রাফিন সেদিকে পাত্তা না দিয়ে বাম হাতে সানগ্লাসটা খুলে বাঁকা হেসে লোকটিকে কিছু একটা বলল, আর লোকটি মুহূর্তেই যেন ফ্রিজড হয়ে গেল। তার মুখটিতে অসহায় ভাব স্পষ্ট। আরও আবারও ডাকল। এবার পাশ থেকে এক চেলা বলে উঠল, এই মেয়ে, সমস্যা কি? যাও এখান থেকে, নয়তো। আরও ভ্রুকুচকে তাকিয়ে দিল এক ধমক। আরুর ধমকে ছেলেটা যেন বোকা বনে গেল। আরও এবার যেন সাহস পেয়ে বসল। গলার স্বর চড়া করে বলে উঠল, এই এই কলো কিসমিস, জাস্ট সেট আপ। আমাকে ধমক দাও? আমি তোমার সাথে কথা বলতে আসছি। মেয়ে দেখলে কথা বলতে ইচ্ছে করে না? আমি তো তোমার বসের সাথে কথা বলবো, সো সাইড কাটো। হ্যাঁ, কথাটা বলেই ছেলেটাকে পাশ কাটিয়ে দৌড়ে রাফিনের সামনে গিয়ে দাঁড়ালো সে। খুশি দিয়ে গদগদ হয়ে বলে উঠল, হ্যালো মিস্টার গ্যাংস্টার। রাফিন এবার ভ্রুকুচকে তাকালো। এটাই যে কালকের মেয়েটা, তা একবার তাকিয়েই বুঝতে পারল সে।
পাশে দাঁড়ানো লোকটাও অবাক চোখে তাকিয়ে আছে। রাফিন দাঁতে দাঁত চেপে বলে উঠল, হোয়াট ডু ইউ ওয়ান্ট? বলেছিলাম না নেক্সট টাইম সামনে পড়লে খবর করে দিব। এই আপনি এভাবে কথা বলেন কেন? সুইট করে কথা বলুন। জানেন না মেয়েদের সাথে সুইট করে কথা বলতে হয়? নেবে চকলেট খাবেন? আমার কাছে আছে, দিব। আরুর কথায় সবাই হতবাক। পাশে দাঁড়ানো কাদো কাদো আঙ্কেলটাও হাঁ করে তাকিয়ে আছে। রাফিনের রাগে গা চলে যাচ্ছে। এইটুকুন একটা মেয়ের এত সাহস হয় কি করে? ইচ্ছে করছে ধরে এক আছাড় মারি, কিন্তু সে নিজেকে যথাসম্ভব শান্ত করে বলে উঠল, এই চারপাশে যে চেহারাগুলো দেখেছ সবগুলোই আমার লোক। এদের মাঝে কোনো মায়া মমতা নেই। এরা শুধু টাকা আর নেশা চেনে। এই হিংস্র চোখগুলো যে তোমায় গিলে খাচ্ছে বুঝতে পারছো না? তোমাকে চিড়ে খেতে তাদের বেশি সময় লাগবে না। আর আমি একটু বেশি হিংস্র। ওদের হিংস্রতা জেগে উঠলে কে বাঁচাবে তোমায়? ভয় লাগে না? আরু ফট করে বলে উঠল, না, লাগে না। ভয় লাগবে কেন? আপনি তো আছেন, আপনিই বাঁচাবেন। সব কটাকে ধরে একদম হিরোর মতো টপকাবেন। ওয়াও! রাফিন একটা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা নিতান্তই বাচ্চা। সে জানেই না যে রাফিন ঠিক কতটা খারাপ, কতটা হিংস্র, কতটা হার্টলেস। রাফিন বাম হাতে সানগ্লাসটা পরে নিয়ে ডান হাতে হুট করে চর বসালো আরুর গালে। তারপর ভ্রু নাচিয়ে বলে উঠল, আমি ভালো মানুষ নই, মাইন্ড ইট। নিজের ভালো বোঝো আর কেটে পড়ো, নয়তো আই উইল ডিস্ট্রয় ইউ। কথাটা বলি গাড়িতে উঠে গেল রাফিন। সাথে উঠল তার সাঙ্গপাঙ্গরা। সাঁই সাঁই করে একের পর এক গাড়ি আরুকে পাশ কাটিয়ে চলে গেল। আরু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ওর খুব কান্না পাচ্ছে, খুব বেশি কান্না। কেন মারল ওকে রাফিন? ও তো শুধু চকলেটই অফার করেছিল, তাই বলে এভাবে চর মারবে? কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে থেকে কান্না মাখা চোখ নিয়ে হাঁটা দিল সে। বাসায় যেতে ইচ্ছে করছে না তার। কোথায় যাবে সে? আচ্ছা, হিমুর মতো আজ সারা শহরটা পায়ে হেঁটে ঘুরে বেড়ালে কেমন হয়? সে হবে হিমুর মহিলা ভার্সন। ব্যাপারটা কি খারাপ হবে? আচ্ছা, মার্কেট থেকে কি একটা হলুদ শাড়ি কিনে নেবে সে? আর জুতোগুলো, এগুলো কি করবে? ছুঁড়ে ফেলে দেবে? এমন সময় মেঘ ডেকে উঠল। আর মেঘ মাখা চোখে আকাশের দিকে তাকালো। বাহ, আজ আকাশেও কেমন ঘন কালো মেঘ। আকাশও বুঝি কাঁদবে আজ। কাঁদুক, আর ওর সাথে সেও কাঁদুক, মন উজাড় করে কাঁদুক। রাত প্রায় 12টা। মৃন্ময় কাজ শেষ করে রুমে এসে দরজা লাগিয়ে ওয়াশরুমের দিকে পা দিতেই হুড়মুড়িয়ে পড়ে গেল সে। সাথে সাথেই কানে এলো খিলখিল হাসির শব্দ। ওরে বাস, আপনার মতো হিরো প্রজাতির লোকরাও ফ্লোরে গড়াগড়ি খায় নাকি? তবে লুকিং গুড, হ্যাঁ? ক্যারি অন বস, ক্যারি অন। কথাটা বলি দাঁত কেলিয়ে একটা হাসি দিল রোজা। মৃন্ময়ের দিকে তাকিয়ে চোখটা টিপে দিয়ে বসে পড়ল সোফায়। মৃন্ময় অবাক চোখে মেয়েটিকে দেখছে। এই সাধারণ একটা পুচকি মেয়ে একদিনেই কি নাজেহাল অবস্থা করেছে তার। এই মেয়ের কি ভয় ডর নেই? তাকে যে এমন একটা নির্জন বাড়িতে আটকে রাখা হয়েছে, তা দেখে তার আত্মা কাঁপে না? মৃন্ময় ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে শার্ট ঠিক করতে করতে রাগী গলায় বলে উঠল, মিস রোজা, আপনার সাহস দেখে আমি হতবাক। আপনার সাহস কি করে হয় আমাকে ল্যাং দিয়ে ফেলে দেওয়ার? ইউ! কি? আমি আর ল্যাং? অবিশ্বাস্য। তাছাড়া মিস্টার মৃগীরও কি? উপস, আই মিন মিস্টার মৃন্ময়, আমি আপনাদের মতো হিরো প্রজাতির লুচু মানুষকে টাচ করি না। পা দিয়ে তো আরও না। অ্যাকচুয়ালি আমার ঘেন্না লাগে।
রোজার কথায় মৃন্ময় হতবাক। তাকে দূর থেকে একবার দেখার জন্যও যেখানে মেয়েরা হাহুতাশ করে মরে, সেখানে এই মেয়ে তার এত কাছে দাঁড়িয়ে বলছে সে তাকে ঘৃণা করে। আর শুধুমাত্র এই মেয়েটার জন্যই তার মনে হচ্ছে সুপারহিট নায়ক হয়ে সে ভীষণ রকম ভুল করেছে, অসম্ভব রকম ভুল। মৃন্ময় এবার রোজার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রোজার গায়ে অসম্ভব রকম ঢোলা একটি টি শার্ট, যা তার হাঁটুর নিচ পর্যন্ত নেমে গেছে। পরনে তার থেকে ডাবল সাইজের একটি ট্রাউজার। ট্রাউজারটা এক হাত পরিমাণ কোটানোর পরেও পায়ের পাটা ছুঁই ছুঁই। গলায় ঝুলছে বড় সড়ো একটা তোয়ালি। কিছুক্ষণ বিস্তারিত চোখে তাকিয়ে থাকার পর হঠাৎই কপালের রগ ফুলে উঠল মৃন্ময়ের। কোনো রকম রাগ কন্ট্রোল করে দাঁতের দাঁত চেপে বলে উঠল সে, আপনি আমার টি শার্টটা ট্রাউজার পরার সাহস কোথায় পেলেন? টি শার্ট পরার জন্য সাহসের প্রয়োজন হয় নাকি? কই, আমার তো হয় না। টি শার্ট পরার জন্য দুটো হাতই যথেষ্ট। স্যার মিস রোজা, আমি জিজ্ঞেস করেছি আপনি আমার ড্রেস কেন পরেছেন, এটা কোন ধরনের ম্যানার্স? আমাকে যে এখানে ধরে এনে আটকে রেখেছেন, এটা কোন ধরনের ম্যানার্স শুনি? তার উপর সারাদিনে খাবার পর্যন্ত দেননি, পাষাণ কোথাকার। রোজার কথায় মুহূর্তেই রাগটা নেমে গেল মৃন্ময়ের। সত্যি তো, সারাদিনে মেয়েটার কথা মাথায় ছিল না তার। এত রাত হয়ে গেছে এখনো খেতে দেওয়া হয়নি তাকে। মৃন্ময় একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল। রোজা চুপচাপ বসে পড়ল বিছানায়। খুব কান্না পাচ্ছে তার। কিভাবে বেরোবে সে এখান থেকে? বাবা, মা, হৃদ সবাইকে বড্ড মনে পড়ছে তার। কিছুক্ষণ পরেই দরজায় শব্দ হলো। রোজা চোখ তুলে তাকালো। মৃন্ময় খাবারের প্লেট হাতে দাঁড়িয়ে আছে। ধীর পায়ে এগিয়ে এসে টেবিলে খাবারটা রেখে বলে উঠল মৃন্ময়, অনেক রাত হয়ে গেছে মিস রোজা, খেয়ে নিন। কথাটা বলে ওয়াশরুমের দিকে হাঁটা দিতেই পিছন থেকে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল রোজা, আমাকে যেতে দিন না প্লিজ, আমার এখানে একদম ভালো লাগছে না, আমি বাড়ি যাব। রোজার কথায় পিছন ফিরে তাকালো মৃন্ময়। মৃন্ময়কে তাকাতে দেখে আবারও বলে উঠল রোজা, আমি আপনার সাথে ফাইট করতে পারছি না নায়ক সাহেব। আপনার চোখ দেখে মনে হয় সত্যি অনেক বেশি ক্ষতি করেছে আপনার, কিন্তু সেটা যে কি কিছুতেই ধরতে পারছি না আমি। আমার স্বপ্ন বাবার মতো জার্নালিস্ট হব। বাবা মাঝে মাঝে হাতে পায়ে হাজারো ক্ষত নিয়ে বাসায় ফিরে, তখন বাবার মুখে কষ্ট নয়, অন্যরকম একটা প্রাপ্তির আলো ফুটে ওঠে, যেন পৃথিবীর সব পেয়ে গেছেন উনি, সব। আমি বাবার সেই প্রাপ্তিটা পেতে চাই, সেই খুশির ঝিলিকটা পেতে চাই, কিন্তু বাবার সেই খুশির ঝিলিকটা আমাকে দিতে চান না। তাই একা এই পথে নেমেছিলাম, জেদের বসে আপনার এই খবর ছাপিয়েছিলাম, কিন্তু বাবার মতো সেই উজ্জ্বলতা আমার চোখে মুখে আসেনি, সেই সুখ আমি পাইনি। কেন পাইনি, কেন? এই প্রশ্নটা বাবাকে করতে হবে। প্লিজ যেতে দিন আমায়, প্লিজ। মৃন্ময় এবার নড়ে চড়ে উঠল। ধীর পায়ে হেঁটে রোজার সামনে চেয়ার টেনে বসল। রোজার কান্না ভেজা চোখে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, দেখুন মিস রোজা, আপনি আমার কি ক্ষতি করেছেন বা কতটুকু করেছেন সেটা আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু আমি চাইলেও আপনাকে ছাড়তে পারবো না। রোজি খুব বৃষ্টি একটা চাল চেলেছে। ও মিডিয়াকে বলেছে আমরা লিভিং রিলেশনে আছি, কিন্তু সেটা সত্যি নয়। ওর এই বাজে খেলাটাকে বন্ধ করতে হলে আমাকে একটা বাজে খেলা খেলতে হবে, আর সেজন্য আপনাকে 2 দিন এখানেই থাকতে হবে। 2 দিন পর খবর ছাপা হবে রুজি আপনাকে আটকে রেখে এমন একটা বাজে খবর ছাপাতে বাধ্য করেছিল, আর তার সাক্ষী দিবেন আপনি। আপনি দিতে বাধ্য। ব্যাস, কাহিনী খতম। রোজা অবাক হয়ে তাকিয়ে আছে। কি ভয়ানক চাল চালতে চলেছে মৃন্ময়। রোজা একটা ঢোক গিলে বলে উঠল, এই 2 দিন আমার ঘরবন্দি হয়ে থাকতে হবে? তাহলে তো শ্বাস বন্ধ হয়ে এমনি মরে যাব আমি। রোজার কথা কানে যেতেই কিছুক্ষণ চুপ করে রইল মৃন্ময়।
তারপর ফোনটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। ওপাশ থেকে কল পিক হতেই গম্ভীর স্বরে বলে উঠল মিনময়। বাড়ির সব কাজের লোকেদের 2 দিনের ছুটি দিয়ে দাও সোহেল। মিনময়ের কথায় চরম রকম বিস্মিত সোহেল। কিছুটা সন্দেহী মন নিয়ে বলে উঠল সে। ঠিক আছে স্যার, কিন্তু হঠাৎ কেন? তোমাকে যা করতে বলা হয়েছে তুমি তাই করো সোহেল। আমি বেশি কথা পছন্দ করি না, হয়তো তুমি ভালো করেই জানো, রাইট? কথাটা বলেই ফোন কেটে দিল মৃন্ময়। এদিকে রোজার আত্মা শুকিয়ে কাঠ। এই ব্রেকের উদ্দেশ্যটা কি? বাড়ি ফাঁকা করতে চাইছে কেন? ওর সাথে কিছু করবে না তো? হে আল্লাহ, এই নায়ক ফায়ককে তো বিশ্বাস নেই। এদের চরিত্রটাই তো শরীরের উপর ঢলে পড়া টাইপ। এখন রোজার কি হবে? সে ভয়ে ভয়ে সন্দেহী চোখে মৃন্ময়ের দিকে তাকালো। মৃন্ময় তাকাতেই লাফিয়ে বিছানার উপর উঠে চেঁচিয়ে বলে উঠল, নো হাঙ্কি পাঙ্কি, আমি কিন্তু ক্যারাটে জানি। যদিও ছোটবেলায় শিখেছিলাম, তবুও আই স্টিল রিমেম্বার এভরি স্টেপস। রোজার কাণ্ডে মৃন্ময় খানিকটা ভরকে গেল। কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থেকে বলে উঠল, মানে মিস রোজা, আপনি লাফাচ্ছেন কেন? নিচে নামুন। না, একদম না। আমাকে ভুলিয়ে ভালিয়ে নিচে নামিয়ে কার্যসিদ্ধি করবেন তা হবে না, কিছুতেই না। আপনি কি মনে করেন বাড়ির কাজের লোকদের কেন ভাগাচ্ছেন আমি বুঝি না? মৃন্ময় এবার রোজার লাফালাফির কারণ বুঝতে পারল। হাত ভাঁজ করে সোজা হয়ে দাঁড়িয়ে সরু চোখে তাকিয়ে বলে উঠল, ও তাই নাকি? আপনি এত ইন্টেলিজেন্ট, আই অ্যাম ইমপ্রেসড। তো আপনাকে একটু বোঝান কেন ভাগাচ্ছি তাদের। কথাগুলো বলি এগুতে লাগলো মৃন্ময়। রোজা সেদিকে তাকিয়ে বার কয়েক ঢোক গিলে নিয়ে ধীরে ধীরে পিছনে সরে যেতে লাগলো। মৃন্ময় ভুরু নাচিয়ে আবারও বলে উঠল, কি হলো বলুন, কেন ভাগাচ্ছি? আপনি? হ্যাঁ আমি। মৃন্ময়কে ওর দিকে ঝুঁকে পড়তে দেখতেই চোখ মুখ কুচকে ফেলল রোজা। মুখে 2 হাত চেপে বলে উঠল, প্লিজ সরুন, প্লিজ। কিছু করবেন না, প্লিজ প্লিজ। বেশ কিছুক্ষণ যাওয়ার পরও কোনো সারা শব্দ না পেয়ে এক চোখ খুলে তাকালো রোজা। মৃন্ময় কিছুটা দূরে ল্যাপটপে হাতে ভুরু কুচকে দাঁড়িয়ে আছে। রোজা অবাক চোখে মৃন্ময়ের দিকে তাকাতেই বিরক্তি নিয়ে বলে উঠল মৃন্ময়, আপনার মেন্টালি এত চিপ কেন? হ্যাঁ, একেই বলে চুরের মন পুলিশ পুলিশ। আমার তো এখন এই রুমে ঘুমাতেই ভয় করছে। আপনি আবার আমার ওপর ঝাঁপিয়ে পড়বেন না তো? সব মেয়েরা এক টাইপ, একদম ন্যাকার ষষ্ঠী। বললে কলকাতা বুঝে যাওয়ার মতো বুদ্ধি তাদের। আপনার সাথে কিছু করার জন্য বাড়ির মেয়েদের ছুটি দেওয়ার প্রয়োজন নেই আমার। ওদের ছুটি দিলাম যেন আপনি এই 2 দিন পুরো বাড়িটা ঘুরে বেড়াতে পারেন। আর তখন আপনাকে কিস করতে নয়, এগিয়েছিলাম আমার ল্যাপটপটা নিতে। যেভাবে লাফাচ্ছিলেন, কখন না আমার ল্যাপটপের ওপর উঠে যেতেন আপনি। যত সব আজাইরা। কথাগুলো বলে এক মুহূর্ত দাঁড়ালো না মৃন্ময়। সোজা ওয়াশরুমে ঢুকে দরজা লাগালো সে। রোজা তো লজ্জায় লাল। ছি, কি সিন ক্রিয়েটটাই না করলো। কিছুক্ষণ এসব ছাইপাশ ভেবে প্লেটটা হাতে নিয়ে খাওয়ায় মেতে উঠল সে। মৃন্ময় শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে চুপচাপ, চোখ দুটো বন্ধ। চোখে ভাসছে বাবা মার আবছা চেহারা। এই তো 12 বছর আগে মাকে হারিয়ে একদমই এতিম হয়ে গেল মৃন্ময়। সেই ছোট্ট বয়সেই কতটা সংগ্রাম করতে হয়েছে তাকে। সম্পদের যেমন অভাব ছিল না, ঠিক তেমনই অভাব ছিল না লোভাতুর অসংখ্য চোখের। একটা দীর্ঘশ্বাস ফেলে চুলগুলো 2 হাত পিছনের দিকে ঠেলে দিল সে। শাওরের পানির কি নির্মলভাবে ধুয়ে দিচ্ছে ওর দুগাল বেয়ে পড়া নোনা নোনা জল। মৃন্ময়ের ওয়াশরুমটা সম্পূর্ণই কাচের। পর্দাটা সরালেই রুমের ভিতরের সব কিছুই স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু রুম থেকে ওয়াশরুমের ভেতরটা দেখার সুযোগ নেই মোটে। মৃন্ময় এক হাতে গাঢ় খয়েরি রঙের পর্দাটা ঠেলে দিল। রোজা বিছানায় পা গুটিয়ে বসে খাচ্ছে। মৃন্ময় এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
মৃন্ময়ের চোখে মেয়েটাকে এক এক সময় এক এক রকম লাগে। সেদিন শাড়িতে পরিপূর্ণ নারী রূপে দেখেছিল সে, দুপুরে লাল স্কার্টে কোনো এক উচ্ছ্বসিত তরুণী, আর এখন অগোছালো এক পাগলাটে মেয়ে, যার লম্বা চুলের বাহার ছড়িয়ে আছে পুরো বিছানায়। বেসাইজ টি শার্ট আর গালের ওই টোল, কি মাতাল করা প্রাণবন্ত থাকা সারা গায়ে। মৃন্ময়ের কেন জানি এই মেয়ের প্রতি মায়া হয়, বড্ড মায়া, যে মায়ার তাড়নায় ইচ্ছে করেও কঠিন হতে পারছে না সে, কিছুতেই না। কিন্তু কেন হচ্ছে এমন? কেন এই কৃত্রিমতার ভিড়ে মেয়েটির স্বচ্ছতায় কি টানছে তাকে?